আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, তো চলো প্রথমে দেখে নিই তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায়গুলো রয়েছে। 7 থেকে তোমাদের 16 নম্বর অধ্যায় পর্যন্ত যে অঙ্ক রয়েছে তার মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হবে সেকেন্ড ইউনিট টেস্টে। তো এই অধ্যায়গুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। এবার দেখো কীরকম প্রশ্ন পরীক্ষা দেওয়া হবে। তোমাদের প্রথমে 10টি 1 নম্বর মানের প্রশ্ন সাধারণত দেওয়া হবে, সেখানে পাটিগণিত থেকে 4টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 4টি, এরকম করে প্রশ্ন দেওয়া থাকবে। তারপরে সংক্ষিপ্ত 2টি প্রশ্ন দেওয়া থাকবে 2 নম্বর মানে 2 2 4 নম্বর, পাটিগণিত থেকে থাকবে এটা। তারপর 4টি 4 নম্বর মানের প্রশ্ন থাকবে, 4 4 16 নম্বর, এগুলো 7 9 12 15, এই অধ্যায়গুলি থেকে থাকবে, পাটিগণিত থেকেও থাকবে এগুলো। এরপর 4টি 2 নম্বর মানের প্রশ্ন থাকবে বীজগণিত থেকে, 4 2 8 নম্বর, এগুলো তোমাদের যে 16 নম্বর অধ্যায় সেখান থেকে সাধারণত দেওয়া হবে। আর জ্যামিতি থেকে 6টি প্রশ্ন থাকবে 2 নম্বর মানে 6 2 12 নম্বর। ওকে, তো এরকম করে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে টোটাল 50 নম্বরের। তো এই যে বড় প্রশ্ন রয়েছে এগুলো তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তো এই 50 নম্বরের প্রশ্ন থাকবে এবং সময় থাকবে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। প্রথমে 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 10 = 10। 1 নম্বর থেকে দেওয়া আছে 200 টাকার 10% সমান কত টাকা। তো 200 টাকার 10% মানে 200 গুণ 10/100 হবে, সমান কাটাকুটি করলে এখানে 2 শূন্য কেটে যাবে, তো 10 × 20 টাকা হবে। 2 নম্বরে লসাগু এর পুরো কথাটি হলো ড্যাশ। তো লসাগুর পুরো কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 3 নম্বর হচ্ছে 0.316, এখানে 6 মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। একটি ড্যাশ আবৃত দশমিক সংখ্যা, তো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, এটা হচ্ছে একটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। 4 নম্বর থেকে একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 24 সেন্টিমিটার, সেটা হলে বর্গক্ষেত্রের এটার বাহুর দৈর্ঘ্য কত হবে। তো পরিসীমা দেওয়া আছে 24, তার সঙ্গে 4 ভাগ করতে হবে, তো 24কে 4 দিয়ে ভাগ করে 6 হবে, তো 6 সেন্টিমিটার হচ্ছে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। 5 নম্বর দাগে -15 মিটার উপরে ওঠা এর বিপরীত রাশি কি। তো -15 মিটার উপরে ওঠা এর বিপরীত রাশি হচ্ছে 15 মিটার নিচে নামা। তো এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো এবং অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে প্রশ্নদের পিডিএফ। ঠিক আছে, পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো দেওয়া থাকবে, তার পাশে পিডিএফ দেওয়া থাকবে। এরপর দেখো 6 নম্বর দাগে এখানে দেওয়া আছে এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি লেখো। তো এখানে এই যে এ বি রশ্মিটা এর প্রান্তবিন্দু হচ্ছে একটি, এটাই হচ্ছে প্রান্তবিন্দু এবং ডান দিকে যত খুশি এটাকে বাড়ানো যেতে পারে। 7 নম্বরে 2/3 সসীম দশমিক না আবৃত দশমিক। তো 2/3 এটা হচ্ছে একটি আবৃত দশমিক, এটা কখনোই কিন্তু ভাগ করে মিলবে না। এরপর 8 নম্বর হচ্ছে 120 টাকার 15% সমান কত টাকা। তো 120 টাকার 15% মানে হচ্ছে 120 গুণ 15/100। তো এখানে যদি আমরা কাটাকুটি করি কত পাবো, 18 টাকা পাবো। ঠিক আছে। 9 নম্বরে হচ্ছে 6, এখানে 4 ডেসিমিটার 6 মিলিমিটার সমান কত মিলিমিটার। তো 6 ডেসিমিটারটাকে আমাদের প্রথমে কী করতে হবে, 4 ডেসিমিটারটাকে মিলিমিটার করতে হবে, তো ডেসি তারপর সেন্টি মিলি মানে 100 দিয়ে গুণ করতে হবে, তো 4 গুণ 100 যোগ 6, তো 400 যোগ 6 মানে 406 মিলিমিটার। 10 নম্বর থেকে ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা কটি লেখো। তো ঘনকের শীর্ষবিন্দু হচ্ছে 8টি। ওকে, এরকম যদি ঘনক হয় দেখো 1টা 2টো 3টে 4টে, আর নিচে হচ্ছে 4টে 1টা 2টো 3টে, তো 8টা শীর্ষবিন্দু রয়েছে। 2 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 2 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ 3.4, এখানে 3-এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে এবং 2-এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। একে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তো এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার জন্য কী করতে হবে, আমাদের দশমিক পৌনঃপুনিক সব কিছু বাদ দিয়ে আগে সম্পূর্ণ সংখ্যাটা লিখবো এখানে, তারপর বিয়োগ দিয়ে দেখো পৌনঃপুনিক বাদে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা দশমিক বাদ দিয়ে লিখেছি বিয়োগ দিয়ে। তারপর নিচে হচ্ছে যাদের যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে ততগুলো 9 এখানে বসবে। ঠিক আছে, তারপর এখানে দেখো দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে যতগুলো সংখ্যা আছে এরপরে ততগুলো শূন্য বসবে। এবার এটা ওপরটা বিয়োগ করতে হবে এবং নিচেরটা 990 আছে, সেটাকে আমরা 990 লিখবো এবং এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। আমাদের উত্তর হচ্ছে 1699, তার নিচে হচ্ছে 495 হবে। 2 নম্বর থেকে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10.5 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের পরিসীমা কত। এখানে বর্গক্ষেত্রের কী দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো বাহুর দৈর্ঘ্য হচ্ছে, তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি 4 × বাহুর দৈর্ঘ্য। তো 4 × বর্গক্ষেত্রের বাহু সমান 4 × 10.5। ঠিক আছে, তো উত্তর কত হবে, গুণ করলে হবে এখানে 42 সেন্টিমিটার। 3 নম্বর দেখা হচ্ছে 24, 36 আর 54 এর গসাগু নির্ণয় করো। তো 24, 36 আর 54 এর গসাগু নির্ণয় করার জন্য আমরা এটাকে ভেঙে নিলাম 24কে। তো 3টি 2 আর 1টা 3 হবে, 2 2 4, 4 2 8, 3 8 24, আর 36কে ভাঙলে 2 2 4,
3 4 12 3 12 36 আর 54 ভাঙলে কত হবে 3 2 6 3 6 18 3 18 54। এবার আমরা গসাগু বের করবো। দেখবো এখানে 3টে 2 আছে, এখানে 2টি 2 আছে, এখানে একটা 2 আছে, তো আমরা একটা 2 পাবো। সব থেকে কম যেটা সেটাই পাবো। এরপর এখানে 3 আছে, একটা, এখানে 2টি, এখানে 3টে, তো আমরা একটাই 3 পাবো। তো 3 2 6 হচ্ছে আমাদের গসাগু। এই গসাগুটা দেখো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যেও কিন্তু করতে পারি। তো ভাগ প্রক্রিয়া করার জন্য প্রথমে আমরা কী করবো, এই 24 দিয়ে এই 36টাকে আগে ভাগ করবো। তো 24 থেকে 24 বিয়োগ করলে 12 হচ্ছে। এবারে 24টাকে এখানে নেওয়ার প্রতি 12 দিয়ে ভাগ করবো, 12 দিয়ে 24 তো মিলে গেল। তো আমরা এখানে পেলাম কত 12। এবারে এই 12 দিয়ে 54কে ভাগ করব। তো প্রথমে 4 দিয়ে দিয়েছে, 4 12 48, বিয়োগ করছি 6 হয়ে গেল। এবারে এই 12টা এখানে বসাবো, তারপর 6 2 12। তো আমরা শেষে কত পেলাম এইখানে শেষে আমরা পেয়েছি কত 6। অর্থাৎ এই 6 দিয়ে কিন্তু সব সংখ্যাগুলোকে কিন্তু ভাগ করে মিলবে। সুতরাং আমাদের এখানে গসাগু হবে 6। ঠিক আছে, তো যে কোনো একটা তোমরা নিয়মে কিন্তু করতে পারো, যে কোনো একটা নিয়মেই তোমরা করবে। 3 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 4 করে 4 4 16 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, 13% বাজার খরচ করেন। যদি প্রতি মাসে 1817 টাকা বাড়ি ভাড়া দেন তবে তিনি কত টাকা বাজার খরচ করেন? তো দেখো ধরি অনিল বাবুর মাসিক আয় আমরা ধরলাম x টাকা। ঠিক আছে, বাড়ি ভাড়া দেন কত, x এর 22% বাড়ি ভাড়া দেন। তো x এর 22% মানে হচ্ছে x গুণ 22/100। ঠিক আছে, এবার x গুণ 22/100 সমান সমান 1870। অর্থাৎ এখানে আমাদের তার প্রতি মাসে বাড়ি ভাড়ার টাকাটা এখানে দেওয়া আছে, 1870 টাকা দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো x সমান সমান কী হবে, 1870 গুণ এখানে 22 100টা উল্টে যাবে, 100টার উপরে নিচে হবে 22, কাটাকুটি করলে আমাদের 8500 হবে। তো x এর মান কত পেলাম 8500, অর্থাৎ 8500 টাকা হচ্ছে তার আয়, মাসিক আয়। তোমরা এখানে লিখলাম অনিল বাবুর মাসিক আয় হচ্ছে 8500 টাকা। অতএব তিনি বাজার খরচ করেন কত, তিনি বাজার খরচ করেন 8500 গুণ 13/100। যে 13% বাজার খরচ করেন তার মোট আয়ের, তো 13/100 হবে। এটাকে নিজের দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে দাও, 85 আর 13 গুণ করলে 1105 টাকা হবে। ঠিক আছে, 1105 টাকা লিখবে। তো দেখো তার যে বাজার খরচ সেটা হচ্ছে 1105 টাকা। ঠিক আছে, শেষে এসটা পড়ে গেছে, তোমরা এটা দেবে না। নাম্বার 2-এ দেওয়া আছে কি, একটি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1, বাগানটির ক্ষেত্রফল 432 বর্গমিটার হলে বাগানটির পরিসীমা কত? এখানে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1 এটা দেওয়া আছে। ওকে, ধরি বাগানের দৈর্ঘ্য 3x আর প্রস্থ ধরলাম x, তাহলে বাগানের ক্ষেত্রফল শর্ত দেখো এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদের। তাহলে এখানে ক্ষেত্রফল আমাদের কী হবে, দৈর্ঘ্যটা প্রস্থ 3x × x সমান সমান 432। তো 3x² সমান সমান 432, x² সমান সমান 432, তার নিচে হবে 3, এটাকে ভাগ করলে 144 হবে। তাহলে x সমান সমান √144। তো রুটের মধ্যে 144কে যদি আমরা ভাঙি 12 গুণ 12 হবে, তো একটা 12 আমরা বাইরে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ আমরা বর্গমূল কত পাবো 12 পাবো। তো x এর মান হচ্ছে 12, অর্থাৎ বাগানের দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ 12 অর্থাৎ 3x, 3 গুণ x মানে 3 গুণ 12 36 মিটার, আর বাগানের প্রস্থ হচ্ছে 12 মিটার, যেটা আমরা পেলাম। তো দেখো আমরা এখানে উত্তর লিখে দিচ্ছি। অতএব বাগানটির পরিসীমা হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 দৈর্ঘ্য 36, প্রস্থ 12, তো 2 গুণ 36 যোগ 12 সমান সমান 48। তো 48কে 2 দিয়ে গুণ করা হচ্ছে 96 মিটার। তো এটা হচ্ছে বাগানের পরিসীমা 96 মিটার। 3 নম্বরে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি, এই যে 98,765 এর নিকটতমতা নির্ণয় করতে হবে। তো আমরা কী করবো, প্রথমে এই সংখ্যাগুলোর আগে লসাগু নির্ণয় করবো। তো আমরা লসাগুটা আমরা করলাম, লসাগু করে দেখো আমরা 924 হচ্ছে এদের লসাগু। এই সংখ্যাগুলোর লসাগু পেলাম 924। এবার আমরা 924 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবো। ঠিক আছে, ভাগ করে দেখো আমাদের এখানে ভাগফল পাচ্ছে 106, ভাগশেষ থাকছে 821। এই 821 এবার দেখো এই 924 থেকে যেটা আমরা এখানে লসাগু পেয়েছি, সেই 824 থেকে আমরা এই ভাগশেষ যেটা পেয়েছি সেটাকে বিয়োগ করব। বিয়োগ ফলটা আমাদের হচ্ছে 103। তাহলে আমাদের হয় এই 103 এর সঙ্গে যোগ করতে হবে এই সংখ্যাটির সঙ্গে, নয়তো 821 আমাদের বিয়োগ করতে হবে। তো 821 যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি কিন্তু এই সংখ্যার নিকটবর্তী সংখ্যা হবে না। সুতরাং আমরা এখানে 103টা যোগ করব। তো এই যে সংখ্যা রয়েছে 98,765, তার সঙ্গে 103টা যোগ করলাম হচ্ছে 98,868 হবে। তো এই সংখ্যাটা হচ্ছে আমাদের এই সংখ্যার নিকটবর্তী, এবং এই যে সংখ্যাটা এই সমস্ত সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য। তো আমরা উত্তর লিখব 28, 23, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকটতম তা হলো 98,868। 4 নম্বর থেকে গুণক হচ্ছে দেওয়া আছে 7.26 এবং গুণফল হচ্ছে 9,3,91,3,10,5,9,4,8,4। এটা হলে গুণ্য নির্ণয় করো। তো গুণ্য আমাদের হচ্ছে গুণফল বাই গুণক। ঠিক আছে,
তো এখানে গুণফল হচ্ছে যেটা দেওয়া আছে এই সংখ্যাটা, আর তার নিচে আমরা এই যে গুণক দেওয়া আছে সেটাকে দিয়ে ভাগ করব। ভাগফল হবে 125.84, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের গুণ্য। 5 নম্বর থেকে 4.15 থেকে 2.646 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাওয়া যাবে। তো এখানে দেখো আমরা কি করব, প্রথমে এখানে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে আমাদের। প্রথমে তো বিয়োগ করলাম 4.15 থেকে 2.646, বিয়োগফল হচ্ছে 1.504। এবার এর সঙ্গে এবার কি বলা হয়েছে না, এই বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাওয়া যাবে, অর্থাৎ 10 থেকে এটা আমাদের বিয়োগ করতে হবে। 10 থেকে আমরা বিয়োগ করছি 1.504, বিয়োগফল হচ্ছে 8.496। তো উত্তর লিখছি, অতএব বিয়োগফলের সঙ্গে 8.496 যোগ করলে 10 পাওয়া যাবে। এরপরে প্রশ্ন 6 নম্বর থেকে, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া হচ্ছে 170 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 50 সেন্টিমিটার হলে প্রস্থ কত? তো এখানে পরিসীমা দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 170 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার। এবার আমাদের করতে হবে আয়তক্ষেত্রের কী বের করতে হবে, আয়তক্ষেত্রের প্রস্থ নির্ণয় করতে হবে। তো অতএব আয়তক্ষেত্রের প্রস্থ পরিসীমা থেকে আমরা বিয়োগ করব, দৈর্ঘ্যকে 2 দিয়ে গুণ করব, তারপর আমরা 2 দিয়ে ভাগ করব। তো পরিসীমা 170 দেওয়া আছে, আর দৈর্ঘ্য হচ্ছে 50 গুণ 2 ভাগ 2। এটা এবার দেখো 170 ভাগ 50 গুণ 100 ভাগ 2, তো কী হবে, বিয়োগ করলে 70 ভাগ 2, তো আমাদের হয়ে গেল কত, 35। ঠিক আছে, ভাগফল 35, 70কে 2 দিয়ে ভাগ করলে 35। ঠিক আছে, তো আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে 35। 4 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 4 দুগুণে 8 নম্বর। প্রথমে নাম্বার 1, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। এখানে দেওয়া আছে +15 - 8। এটা সংখ্যা রেখার সাহায্যে যোগফল আমাদের নির্ণয় করতে হবে। তো সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করার জন্য এরকম আমাদের একটি লাইন রেখা আঁকতে হবে বা রেখাংশ আঁকতে হবে। আঁকার পর এরকম করে আমরা দাগ টানতে হবে। টানার পর দেখো এখানে 0 থেকে ডান দিকে যেগুলো গেছে দেখো +1 +2 +3 এরকম করে আমরা +15 পর্যন্ত লিখেছি। আর 0 থেকে বাঁ দিকে যেগুলো যাবো সেগুলো -1 -2 -3 এরকম করে যাবে। তো -3 পর্যন্ত আমরা এখানে লিখেছি। তো প্রথমে আমাদের কী দেওয়া আছে, +15 দেওয়া আছে। +15 মানে হচ্ছে প্লাস হলে ডান দিকে যাবে, মাইনাস হলে বাঁ দিকে আসবে। অর্থাৎ 0 থেকে আমরা শুরু করবো। 0 থেকে +15 মানে দেখো +15 পর্যন্ত, এখানে আমরা লিখবো +15। এবার দেওয়া হচ্ছে -8 মানে যেখানে আমাদের শেষ হয়েছে, মাইনাস মানে বাঁ দিকে যাবে, অর্থাৎ যেখানে শেষ হয়েছে তার বাঁ দিকে 8 ঘর আসবে। অর্থাৎ এখানে শেষ হয়েছে 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত আমাদের হবে। ঠিক আছে, এটা -8। তাহলে আমাদের দেখো বিয়োগফলটা আমরা কত পাচ্ছি, এখানে যোগফলটা এই যে 0 থেকে এই 7 পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে কি প্লাস আছে, তো +7। আমরা লিখবো নির্ণয় যোগফল +7। 2 নম্বর দেখা যাচ্ছে এটাও সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে হবে, +7 আর হচ্ছে -11। তো এটাকে আমরা কী করবো, ওই সেম একই রকমভাবে আমরা এইভাবে রেখাংশগুলো আঁকবো এবং এখানে 0 থেকে দেখো +15 এদিকে -4 পর্যন্ত আমরা রেখেছি। এখানে +7 মানে 0 থেকে যে 7 পর্যন্ত +7 পর্যন্ত গেলাম। এবার বলা হয়েছে -11 মানে এখান থেকে বাঁ দিকে আসতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই পর্যন্ত আসছে -4 পর্যন্ত। এটাকে আমরা -4 পর্যন্ত, অর্থাৎ এই যে -11 পর্যন্ত আসলাম। তো দেখো এখানে আমাদের বিয়োগফল এবার পেলাম কোনটা, যোগফল পেলাম কোনটা, এই 0 থেকে -4 পর্যন্ত পেলাম। ঠিক আছে, তো -4 এটা তোমরা লিখবো, অতএব নির্ণয় যোগফল -4। 3 নম্বর দেখে বিপরীত সূত্র প্রয়োগ করে বিয়োগ করে। এখানে এই যে এটার বিপরীত সূত্র প্রয়োগ করে বিয়োগ করতে হবে। তো আমরা প্রথমে অঙ্কটিকে লিখলাম যেমন দেওয়া আছে। তো এবার লিখবো বিপরীত সূত্র প্রয়োগ করে পাই +13, এখানে বিয়োগটা প্লাস করে দেবো, এখানেও বিয়োগটা প্লাস করে দেবো। ঠিক আছে, তো দেখো +31, এটা 13 না, এটা 31 আর এই যোগ আছে, দুটো যোগ, তো এখানে যোগই হবে। তো 31 যোগ 12, এটা যদি আমরা যোগ করি কত হবে, 43 হবে। ঠিক আছে, তো লিখবো আমরা অতএব নির্ণয় বিয়োগফল হচ্ছে কত পেলাম, 43 পেলাম। ঠিক আছে, এবার 4 নম্বর থেকে সেটা সরল করতে হবে এই অংশটা। তো প্রথমে আমরা কী করবো, অঙ্কটিকে যেভাবে আছে সেভাবে লিখবো। লেখার পরে দেখো এখানে 36 যোগ এটা বিয়োগ অর্থাৎ প্লাসে মাইনাস হবে -39। তো দেখো +19 আর এটা বিয়োগ করার কথা হবে -3 হবে। এবার এখানে প্লাসে মাইনাস, তো 19 -3। ঠিক আছে, বিয়োগ করার কথা হবে +16 হবে, 19 থেকে 3 বাদ দিলে 16 হয়। ঠিক আছে, চিহ্নটা হবে প্লাস। 5 থেকে রয়েছে -8-এর চেয়ে বড় 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তো -8-এর চেয়ে বড় 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে। তো সেগুলো 1 2 3 4 আমরা লিখলাম। এবার -5-এর পরম মানটি লেখো। তো -5-এর পরম মান হচ্ছে 5। 25-এর সঙ্গে কত যোগ করলে -42 পাওয়া যাবে। তো এখানে আমরা কী করবো, দেখো -42 তার সঙ্গে -25 করবো, তো -67 হবে আমাদের উত্তর। 5 নম্বর থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে। প্রশ্নের মান 2 করে 6 2 12 নম্বর।
নাম্বার 1 শঙ্কুর চিত্র আঁকো ও শঙ্কু আকৃতির ঘনবস্তুর উদাহরণ দাও। তো দেখো এখানে শঙ্কুর চিত্র এরকম করে তোমরা অঙ্কন করবে, ঠিক আছে। এটা হচ্ছে শঙ্কু এবং রাজমিস্ত্রির ওলং একটি শঙ্কু আকৃতির ঘনবস্তুর উদাহরণ। আমাদের একটি উদাহরণ লিখতে বলা হয়েছে, তোমরা রাজমিস্ত্রির ওলং এটা লিখলাম এবং এটা হচ্ছে শঙ্কুর চিত্র। নাম্বার 2 আয়তঘন ও ঘনকের পার্থক্য কী? তো আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার পরিমাপ আলাদা আলাদা হয়, কিন্তু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সবগুলি সমান হয়। 3 নম্বর দিকে এমন একটি ঘনবস্তুর ছবি আঁকো যা একটি বক্রতল ও একটি সমতল দিয়ে গঠিত। তো দেখো আমরা এখানে শঙ্কুর তল আঁকছি। শঙ্কুর এটা হচ্ছে সমতল এবং এটা হচ্ছে বক্রতল। তো একটি সমতল আর একটি বক্রতল দিয়ে গঠিত, সেটা হচ্ছে শঙ্কু। 4 নম্বর দিকে সমরেখ বিন্দু বলতে কী বোঝায়? চিত্র এঁকে দেখাও। তো একই সরলরেখার ওপর অবস্থিত বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে। তো দেখো যেখানে আমরা এখানে ABC 3টি বিন্দু নিয়েছি এবং এই বিন্দুর উপর দিয়ে এই যে সরলরেখাটা গেছে PQ সরলরেখা, ঠিক আছে। অর্থাৎ এই বিন্দুগুলোকে বলা হচ্ছে আমাদের সমরেখ বিন্দু, অর্থাৎ একই সরলরেখার ওপর এই বিন্দুগুলো অবস্থিত, ঠিক আছে। নাম্বার 5 একটি আয়তঘনের কটি তল, কটি ধার এবং কটি কৌণিক বিন্দু আছে। তো আয়তঘনের 6টি তল আছে, 12টি ধার আছে আর 8টি কৌণিক বিন্দু আছে। তো এরকম যদি আমরা আয়তঘনটাকে অঙ্কন করি তাহলে দেখো এখানে আমরা কটি তল পাবো কটা? ওপরে একটা তল থাকে, নিচে একটা তল থাকে, দুটি, এই সাইডে একটা থাকে, এই সাইডে একটা থাকে। তো দুটি, তিনটে, 4টে হয়ে গেল এবং এই পাশে একটা, ওই পাশে একটা, দুটিতে 6টা হয়ে গেল, 6টি তল। আর ধার কটা থাকে? 12টা। অর্থাৎ দেখো একটা, দুটো, তিনটে, 4টে, উপরে 4টে, নিচে 4টে, 8টা, আর এই পাশে দুটো, ঠিক আছে, এই পাশে দুটো, 4টে, 8, 4, 12টা ধার হয়ে গেল। আর 8টা কৌণিক বিন্দু থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7টা, 8টা কৌণিক বিন্দু রয়েছে। পরেরটা হচ্ছে 6 নম্বর দাগে সমবিন্দু কাকে বলে? চিত্র এঁকে দেখাও। তো কতগুলি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুগুলিকে সমবিন্দু বলে, আর সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। যেমন এরকম একটা P আমরা বিন্দু নিয়েছি, এই বিন্দুর উপর দিয়ে এই যে সরলরেখাগুলো যাচ্ছে, এই সরলরেখাগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা। আর এই যে P বিন্দু, এই বিন্দুটাকে কী বলা হয়? এই বিন্দুটা হচ্ছে সমবিন্দু, ঠিক আছে। তাই এই বিন্দুর উপর দিয়ে এই সরলরেখাগুলো গেছে। নাম্বার 7 শঙ্কুর সমতল কটি ও শীর্ষবিন্দু কটি? তো শঙ্কুর সমতল হচ্ছে একটি ও শীর্ষবিন্দু হচ্ছে একটি, ঠিক আছে। এটা হচ্ছে শঙ্কু, এর সমতল হচ্ছে, নিচেটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে বক্রতল, আর যে উপরটা হচ্ছে শীর্ষবিন্দু। 8 নম্বর হচ্ছে PQ ও RS দুটি পরস্পর ছেদী সরলরেখা আঁকো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তো দেখো আমরা এটা PQ একটা সরলরেখা আঁকলাম আর RS এরকম একটি সরলরেখা আঁকলাম এবং এরা এই যে ও বিন্দুতে ছেদ করেছে, এরকম করে এটা অঙ্কন করে দেখাতে হবে। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, সেই সঙ্গে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সমস্ত অধ্যায়ের অঙ্ক তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, আর যদি এই প্রশ্নপত্রের PDF ফাইলগুলো তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো এবং অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে কিন্তু প্রশ্নোত্তরের PDFগুলো দেওয়া থাকবে। PDFগুলো তোমরা ফোনে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিও কিন্তু দেওয়া থাকবে, ভিডিও আর PDF কিন্তু পাশাপাশি দেওয়া থাকবে এই পেইড কোর্সের মধ্যে। যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে অবশ্যই। তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।